হবিগঞ্জের বাহুবলে ইজি বাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক। সংঘর্ষের সময় মহাসড়কের আশেপাশের দোকানপাটে আগুন ও ভাঙচুর করা হয়। পুলিশ জানায়, কবিরপুর গ্রামের এক যুবকের সঙ্গে সাতপাড়িয়া গ্রামের এক যুবকের ইজি বাইকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাতপাড়িয়া গ্রামের লোকজন কবিরপুর গ্রামের লোকজনকে মারধর করে। এর জেরে রোববার বেলা 11টার দিকে দুই গ্রামের লোকজন দেশি অস্ত্র নিয়ে মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাস্তায় প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মৌলভীবাজারের মোস্তফাপুর গ্রামে আগুনের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোস্তফাপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমেদের মা মেহরুন্নেসা ও চাচি ফুলেসা বেগম। শনিবার রাত 3টার দিকে মোস্তফাপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় মেহরুন্নেসা ও ফুলেসা বেগমকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস আওয়ার পরে ফায়ার সার্ভিসে এটা নিয়ন্ত্রণে নিছে, নিয়ে তারা পরে আমরা এটা বাংছি বাড়িয়ে দরজা উঠা বাঙ্গিয়া লাস্টে বাহর। আমরা সাথে সাথে হাসপাতাল লইয়া গেছি। হাসপাতাল লইয়া যাওয়ার পরে ইসিসি করানি পরে হয়েছে ডেথ। বরিশালে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা চলছে। সকাল 10:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালাটি শুরু হয়। বিকেলে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি, এখনও সুযোগ খুঁজছে ষড়যন্ত্রকারীরা। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মশালায় যেসব তথ্য জানা যাবে তা তৃণমূলে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। কর্মশালায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। সুনামগঞ্জে ধর্ম অবমাননা ও সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার কলেজ ছাত্র আকাশ দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা 11টায় সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এই আদেশ দেন। এর আগে আদালতে আসামিকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার মোংলারগাঁও গ্রামের আকাশ দাস তার ফেসবুকে ধর্ম অবমাননামূলক একটি পোস্ট আপলোড করে। এই ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম আদালত চত্বরে হত্যা চেষ্টার অভিযোগে সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 164 জনের বিরুদ্ধে নিজেই মামলা করেছেন ব্যবসায়ী এনামুল হক। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে 400 থেকে 500 জনকে। দুপুর 12টার দিকে আহত এনামুল বাদী হয়ে মামলাটি করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিকের আদালতে। তার অভিযোগ, 26শে নভেম্বর ব্যক্তিগত কাজে আদালত প্রাঙ্গণে আসেন। এ সময় পুলিশের সঙ্গে ইসকন ও চিন্ময় অনুসারীদের সংঘর্ষের সময় হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে। এতদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলেও জানান এনামুল। হচ্ছে এনামুল হক, উনি 1 থেকে 166 জন আসামির নাম দিয়ে এই মামলার দায়ী করেছেন। উনি প্রত্যক্ষদর্শী, উনি ঘটনার সাথে সরাসরি ভিকটিম, উনি আহত, উনি দীর্ঘদিন মেডিকেলে চিকিৎসাধীন ছিল। গত কয়েক বছরের মতো এবছর 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে জানুয়ারি মাসের মধ্যে সব পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে, তাই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতেও দেরি হবে। সভায় বিধান রঞ্জন রায় আরও বলেন, 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান। আমাদের বইগুলো কিছুটা পরিমার্জন করতে হয়েছে, সেজন্য আমরা শিডিউল থেকে কিছু পিছিয়েছিলাম। ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না।
কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে হত্যাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। গাজীপুর আদালতের পরিদর্শক আহসানুল্লাহ চৌধুরী বলেন, কাশিমপুর, কোনাবাড়ি, বাসন ও সদর থানার হত্যা মামলা সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ৯টি মামলায় আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট ৫-এর আদালতে হাজির করা হয়। পরে বিচারক ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে কিরণের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে আদালতে নেয়ার সময় তার উপর ডিম নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে কলেজ পড়ুয়া মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। সকালে উপজেলার গোমস্তাকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, জাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের সাথে তাদের কলেজ পড়ুয়া মেয়ে আইরিন আক্তার মুক্তিকে নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গোমস্তা তার পাশে থাকা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মুন্সিগঞ্জের দক্ষিণ ইসলামপুরে ময়লা টোকাতে গিয়ে পড়ে থাকা বোমা বিস্ফোরণে ছিন্নমূল কিশোর গুরুতর আহত হয়েছে। হঠাৎ বিস্ফোরণে তার 2 হাতের কবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরের বিভিন্ন অংশ। আহত শিশুটি নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায়, রোববার দুপুরে 12:30টার দিকে বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে বোতল নিতে গেলে বোমা সদৃশ ওই বস্তুর বিস্ফোরণ ঘটে। আহত কিশোরকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় স্মৃতিসৌধের মূল গেটে এ সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আজ থেকে 15 ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার স্বার্থে মূলত এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা হচ্ছে। বন্যার 3 মাসেও ফেনী ও কুড়িগ্রামে সরকারিভাবে শুরু হয়নি পুনর্বাসনের কাজ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব মানুষেরা বাস করছে অন্যের বসত ঘরে। তালিকা তৈরি ছাড়া আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, দাবি ক্ষতিগ্রস্তদের। ফেনী পৌর এলাকার 6 নং ওয়ার্ডের সুলতানপুরের বাসিন্দা বিধবা সবিতা রানী দেবনাথ এবারের বন্যায় স্বামী রেখে যাওয়া ভিটেমাটি হারিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ঘর পাবার আশায়। সবিতা রানীর মতো 6 উপজেলার 1700 পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দিন আমি অসহায় মনে করে যদি আমার কিছু সহযোগিতা করে আমি তাইলে ঘরটা কোনো রকম মাথা গুঁজা ঠাই করতাম পারবো। বন্যার প্রায় 3 মাস পার হলেও পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই বলছে ক্ষতিগ্রস্ত পরিবার। এই পর্যন্ত সরকারিভাবে কোনো অবদান আমরা পাইনি। আমরা থাকা খুব কষ্ট করিতেছি। ঘরের আশ্রয় নিছি, ছেলে একজন মেয়ে একজন, আমরা পরিবারের 4 জন। আর সরকার যদি আমার দিকে একটু তাকায়। বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 110টি পরিবারকে পাইলট প্রকল্পের আওতায় নতুন করে পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। চয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এদিকে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ নদ নদীর ভাঙনে চলতি বছর এ পর্যন্ত 2000 পরিবার ভিটেমাটি হারিয়েছে। এটা মাইসের জায়গা আমার ভেঙে গেছে, মাইসের বাসতলা এনে পড়ে রয়েছে। আর কি করবো, আমার তো অসহায় গেছে, কিচ্ছু নাই, সব নিঃস্ব হয়ে গেছে। ভাঙে ছিল সব ভিটেমাটি আসলে এইদিকে সব ভাঙে ছিল, সব শেষ হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তারা। পুনর্বাসনের জন্য এবং গৃহ পুনর্নির্মাণের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ, এইসব বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বরাদ্দ পেলে আমরা তালিকা অনুযায়ী তাদের মাঝে বিতরণ করব। বর্ষা হলেও কুড়িগ্রামের উলিপুর, রৌমারী সহ বেশ কয়েকটি উপজেলায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংস্কারের অভাবে টাঙ্গাইল ও বাগেরহাট পৌর এলাকার বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা রাস্তা আর যেখানে সেখানে গর্তের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত এসব সড়কে সংস্কার কাজের দাবি স্থানীয়দের। টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার, সড়কের দুই পাশে স্কুল, রয়েছে জেলার সবচাইতে বড় পাইকারি কাঁচা বাজার। এ সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সংস্কার না করায় সড়কের বেশ কয়েক জায়গায় বড় আকারের গর্ত হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী ও চালকদের। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। দ্রুত এসব রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। রাস্তা ধুলাবালি, এগুলা কোনো সংস্কার নেই। তো রাস্তাঘাট তো করে যে এগুলো কাজ নাকি, কিছুদিন পরে এগুলো নষ্ট হয়ে যায়। যে ভাঙ্গা চলাফেরা কষ্ট, রাস্তা ভালো না, তো পৌরসভার রাস্তা একবারে খারাপ। জনভোগান্তি কমাতে এরই মধ্যে 17টি রাস্তার কার্যাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শুরু হয়েছে কাজও। ওটা রাস্তার কার্যক্রম শুরু করেছে ঠিকাদার। তো এই টাঙ্গাইল শহরে যে খানাখন্দ এবং ভাঙাচোরা রাস্তা আছে, সেগুলো সংস্কারের জন্য আমরা নিয়মিত কার্যক্রম গ্রহণ করছি। বাগেরহাট পৌরসভার বেশিরভাগ রাস্তায় ভাঙার খানাখন্দে ভরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পৌর কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন সময় সংস্কার কাজের পরও বৃষ্টিতে পানি জমে ক্ষতিগ্রস্ত এসব সড়ক। 7-8 দিন পানি নিমজ্জিত থাকলে রাস্তাগুলো সাস্টেনেবল করা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য। এই জন্য আমাদের পরবর্তী যে প্রকল্পগুলো আমরা হাতে নিচ্ছি, এর ম্যাক্সিমাম হচ্ছে আমরা আরসিসি রাস্তার দিকে আমরা ধাবিত হচ্ছি, যাতে হচ্ছে এটার স্টেবিলিটি বাড়ে। বাগেরহাট পৌরসভায় 100 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে 60 কিলোমিটার সড়কই চলাচলের অনুপযোগী। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। রোববার সকাল 9টায় নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8টা পর্যন্ত বেশিরভাগ জায়গায় কুয়াশায় ঢেকে থাকছে গ্রামীণ জনপদ। পঞ্চগড়ে 3 দিন ধরে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের প্রকোপ। বেলা 11টা পর্যন্ত ঘন কুয়াশা থাকছে চারদিকে। রোববার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। উত্তরের হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। ফলে দিনমজুর, কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। চুয়াডাঙ্গা, মেহেরপুরে প্রতিদিনই তাপমাত্রা কমছে। এসব জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল সন্ধ্যায় কুয়াশা, আর আমাদের যে কর্ম করে খাই, আমরা সকালে যেতে পারতেছি না ডিউটিতে। বীরগড় থেকে আসলাম, কুয়াশা খুব পছন্দ, কুয়াশা ঠান্ডা। রাত্রি ভালো শীত, শীতের জন্য গাড়ি মাড়ি চালানো খুব সমাধা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষার আগেই ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষার আয়োজন সহ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানান। এই 3 দফা দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। কোটা বলতে যে এই বৈষম্যমূলক কোটাটি আছে সেটিকে পুরোপুরি বাতিল করতে হবে। দ্বিতীয়ত যে দাবিটি নিয়ে এসেছি সেটি হলো যে আমাদের যে মুক্তিযোদ্ধা নাতি নাতনি কোটা, সেই নাতি নাতনি কোটাও বাতিল করতে হবে। আমরা যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই বিষয়ে কোনো সদুত্তর না পাবো, আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই যৌক্তিক আন্দোলন চলমান থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রাতে শহীদ জোহা চত্বরে সমাবেশ করেন তারা। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলছেন 24-এর গণ অভ্যুত্থানের দাবি ছিল কোটার বিরুদ্ধে। সেখানে কোটায় যদি থেকে যায় তাহলে 24-এর বিপ্লবীদের সঙ্গে বেইমানি করা হবে। তাই অবিলম্বে পোষ্য কোটা বাতিলের দাবি তাদের। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান এই আর্থিক সহায়তা প্রদান করেন। উপাচার্য জানান, ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহত ৩৫ জন শিক্ষার্থী, একজন শিক্ষক ও একজন কর্মচারীর মধ্যে ৩৬,৯৬,৯18 টাকা চিকিৎসার জন্য সহায়তা দেওয়া হয়েছে। এদিকে সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সুমনের পরিবারকে অটোরিকশা দিয়েছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি শহীদ সুমনের বাবা রঞ্জু শেখ ও মা ফিরোজা বেগমের কাছে অটোরিকশাটি তুলে দেন। চিকিৎসা সহায়তা হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন শিক্ষার্থী, আহত শিক্ষার্থী, একজন আহত কর্মচারী এবং একজন আহত শিক্ষককে সহায়তা প্রদান করেছেন এবং এই সহায়তার আর্থিক পরিমাণ হচ্ছে সর্বমোট ৩৬,৯৬,৯18। মেহেরপুরে একটি মাদ্রাসা ভবন নির্মাণের সময়সীমা পার হওয়ার ৪ বছর হতে চললেও বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদার। ভবন হস্তান্তর না করেই তুলে নেওয়া হয়েছে জামানত। এতে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী যোগসাজশের অভিযোগ উঠেছে। মেহেরপুরের গাংনীর করমদি দারুসুন্নাহ নেসারিয়া দাখিল মাদ্রাসায় ৪তলা ভবনের কাজ দেওয়া হয় কুষ্টিয়ার এক ঠিকাদারকে। ২০১৯ সালের অক্টোবরে কাজ শুরু হয়ে ২০২১ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমা শেষ হওয়ার ৪ বছর হতে চললেও ভবন বুঝিয়ে দিতে পারেননি ঠিকাদার। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভবনের কাজ ৭৫% সম্পূর্ণ হলেও বিপরীতে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে ২,২৮,০০,০০০ টাকা। করোনার কারণে কাজ বন্ধ থাকার পরও জামানত সহ প্রায় ৩২ লাখ টাকা তুলে নিতে সহযোগিতার অভিযোগ আছে সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। আর এসব দায় নিতে রাজি নন বর্তমান নির্বাহী প্রকৌশলী। মাদ্রাসার যে বিলটার অগ্রিম বিলের কথা বলা হচ্ছে সেটা আসলে আমার পূর্ববর্তী নির্বাহী প্রকৌশলী কর্তৃক প্রদান করা, এ বিষয়ে আসলে আমার জানা নাই। তবে আমাদের এবং কাজটার পিজি এবং সময়বর্ধন না থাকার ফলে আমরা দাপ্তরিক কার্যাদেশ বাতিলে যেতে পারিনি এবং এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কাজ শেষ হওয়ার আগে জামানত সহ বিল তুলে নেওয়ার বিষয়ে ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি। নতুন ভবন না হওয়ায় মাদ্রাসাটির শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে পুরাতন ভবনে জরাজীর্ণ কক্ষ ও বারান্দায়। এই বিল্ডিং নির্মাণের পূর্বে যে সেই বিল্ডিংটা ভাঙা হয়েছে, যার প্রেক্ষিতে আমাদের ক্লাসের জায়গার সমস্যা। গাছতলায়, বারান্দায়, বিভিন্ন জায়গায় ক্লাস নিতে হচ্ছে। এই ভবনের কাজটি ঠিকাদার করতে করতে ফেলে চলে যায়, দীর্ঘদিন পড়ে থাকার কারণে আমাদের শ্রেণীকক্ষে পাঠদান করা খুব সংকটে পড়ে যায়। মাদ্রাসা ভবনটির নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ৩,২৪,০০,০০০ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরায় এবার কাঁকড়ার উৎপাদন ভালো, আর দামও ভালো পাচ্ছেন চাষিরা। মরক, প্লাবন সহ নানা কারণে চিংড়ি চাষের বিকল্প হিসেবে কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, কাঁকড়া চাষে একদিকে যেমন রপ্তানি আয় বাড়ছে, তেমনি বাড়ছে কর্মসংস্থানও। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়ছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ। প্রতি বছরে নতুন নতুন জমি আসছে কাঁকড়া চাষের আওতায়। অল্প জমিতে কম বিনিয়োগে খামার গড়ে তোলা সম্ভব, তাই কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। তাছাড়া বাগদা চিংড়ি চাষে ক্ষতিগ্রস্তরা এখন বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন এটিকে। এবছর কাঁকড়ার উৎপাদন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছেন চাষিরা। বিগত 5 বছর বা 6 বছর করছি, ভালো সফলতা লাভ করছি এবং আমি একটাই করে খাই, এটাই আমার কর্ম। কাঁকড়াটা মূলত বিভিন্ন গ্রেডে বিক্রি হয়। এই গ্রেড, বি গ্রেড বা সি গ্রেডে 4টা-5টা ধাপেই বিক্রি করা হয়। এই গ্রেডে মনে করেন 850, 900, 700, 600, 450 পর্যন্ত বিক্রি করা হয়। 16,000 বক্সে মনে করেন আমাদের এখানে যদি রানিং 12 বছর ব্যবসা করতে পারি, মানে 9 মাসই, তাহলে প্রোডাকশন যদি ভালো হয় তা 10-12 লাখ টাকা লাভ থাকবে মিনিমাম। কাঁকড়া চাষের মাধ্যমে রপ্তানি আয় বাড়ানো সম্ভব বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। কাঁকড়া খুবই একটা ইম্পর্টেন্ট এক্সপোর্ট আইটেম আমাদের,
এবং এটাকে যদি আমরা নার্সিং করতে পারি এর থেকে আমাদের ফরেন যেটাকে আর্নিং সেটা আসবে এবং আশা করি মৎস্য দপ্তর চাষিদের সাথে থাকবে এবং সাতক্ষীরা জেলায় এই কাঁকড়া চাষ উন্নয়নে এবং কাঁকড়া চাষের উৎপাদনে ভূমিকা রাখবে। সাতক্ষীরায় এখন ৩২১ হেক্টর জমিতে কাঁকড়া চাষ হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২,০০০ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সংবাদ প্রচারের পর রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আবারও পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে বীজ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বক্তারা বলেন ২০২৪-২৫ অর্থ বছরে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় রাজবাড়ীতে ৪,০০০ কৃষককে ১ কেজি করে মোট ৪,০০০ কেজি পেঁয়াজ বীজ দেওয়া হয়। এর মধ্যে ৩,৭২৫ কেজি বীজে চারা না হওয়ায় জেলার ১,০০০ কৃষকের মাঝে পুনরায় পেঁয়াজ বীজ বিতরণ করা হলো। পর্যায়ক্রমে জেলার অন্য কৃষকদেরও বীজ দেওয়া হবে। পাচারকারী চক্রের প্রতারণার ফাঁদে পড়ে নিখোঁজ হয়েছে শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ যুবক। গত মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তারা নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ স্বজনদের। তাদের ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় পাচারকারী চক্রের ৭ জন দালাল। এই ঘটনায় দালালদের বিচারের দাবিতে ও সন্তানদের জীবিত ফিরে পেতে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। চট্টগ্রামের রাউজানে বিজয় মেলার অনুমতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ করেছেন স্থানীয় বিজয় মেলা উদযাপন পরিষদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বিজয় মেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাউজানে মেলার অনুমতি চেয়ে আবেদন করা হয়, কিন্তু একটি পক্ষ অনুমতি ছাড়াই রাউজান কলেজ মাঠে বিজয় মেলার প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করে। প্রতিবাদে গত ৬ নভেম্বর বিকেলে মেলা উদযাপনের অনুমতির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়। এতে সন্ত্রাসীদের হামলায় আহত হন জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মী সহ ১০ জন। সংবাদ সম্মেলনে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজ ও আওয়ামী সন্ত্রাসীদের বিজয় মেলা উদযাপনের চেষ্টা করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। ১৯৭১ সালের আজকের দিনে হানাদার মুক্ত হয় নরসিংদী ও চাঁদপুর জেলা। এ উপলক্ষে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস। নরসিংদীতে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভার আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধা সন্তান। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এদিকে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় চাঁদপুর। দিবসটি উপলক্ষে এবার তেমন কোনো বড় কর্মসূচি পালন করা হয়নি। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে নেত্রকোনা ট্র্যাজেডি দিবস। সে উপলক্ষে উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রতিবাদী মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে শহরের অজহর রোডে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজন। ধন্যবাদ সবাই।